আমার সাথে কন্টেন্ট ভিডিও করলে থাকবে রিক্সা ভাড়া সম্পূর্ণ ফ্রি সারা ঢাকা সিটি, সাথে পাচ্ছেন ফ্রি ওয়াইফাই। মুম্বাই গিয়ে পড়ছি, কথা হয়েছে সোনাক্ষী সিনহা, তারপর হচ্ছে আপনার অজয় দেবগান। কি কথা হয়েছে তাদের সাথে? आइए ना, कुछ भी देता आप कुछ खाएंगे कुछ पियेंगे, where are you going, you can give me a one content, you can go free। জুয়া আমার আব্বু খেলতো, আমার আব্বু খুব মারধর করতো আমাকে। ওনার দোষ দিব না, আমি দোষ দিব সমাজে। কাউকে বল টাকা দেন, দর্শকরা যে আমাকে সাপোর্ট করে। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলা ভিশন পডকাস্টের আরেকটি পর্বে। আজ আমরা কথা বলবো একজন ব্যতিক্রম মানুষের সাথে। তিনি পেশায় রিক্সা চালক, কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন করেন এবং তার জীবনের নানা রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে তার জীবনটা অতিবাহিত হয়েছে দেশে এবং আমাদের প্রতিবেশী দেশ ভারতের কলকাতা এবং মুম্বাইতেও তিনি জীবনের একটা বড় সময় কাটিয়েছেন। তো আমাদের সঙ্গে আছেন কন্টেন্ট ক্রিয়েটর হুমায়ুন। জি, আমার নাম মোহাম্মদ হুমায়ুন। আপনি আসলে আপনার বাবার দেওয়া নাম ছিল হুমায়ুন কবির নাকি? জি জি। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েটর হুমায়ুন, আমরা বলে রাখি প্রিয় দর্শক, সে রিক্সা চালায়, রিক্সা চালানোর ফাঁকে ফাঁকে সে কন্টেন্ট তৈরি করে এবং যদি তার পেজে একটা লাইক আপনি দেন তাহলে তার কাছ থেকে সে 10 টাকা রিক্সা ভাড়া ফলো করলে ডিসকাউন্ট 10 টাকা, আর কমেন্ট শেয়ার করলে 20 টাকা ডিসকাউন্ট। আর আমার সাথে কন্টেন্ট ভিডিও করলে থাকবে রিক্সা ভাড়া সম্পূর্ণ ফ্রি সারা ঢাকা সিটি, সাথে পাচ্ছেন ফ্রি ওয়াইফাই, ইন্টারনেট সেবা আমার রিক্সাতেই আছে। আপনার রিক্সাতেই ওয়াইফাই সেবা আছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তাহলে তো আপনি এই ধরনের একটা মানে রিক্সা চালক আপনার আসলে মূল পেশা। জি জি। কন্টেন্ট ক্রিয়েশনে ঝুঁকলেন কেন, কিভাবে আসলেন? কন্টেন্ট ক্রিয়েশনে ঢোকার প্রধান লক্ষ্য হচ্ছে আমি আমার লাইফটা অনেক কষ্টে অনেক ঘুরে ঘুরে কাটাইছি। আমি আমার লাইফে অনেক কিছু দেখছি, ঠিক আছে। তো আমার মনটা অনেকই বড়। আমি ছোট থেকে যা উপার্জন করছি তার মধ্যে আমার 10%ও নাই। আমি সব কোনো না কোনো ফাঁকে কাউকে না কাউকে কোনো না কোনো হেল্প করে শেষ করে দিছি, বা খাইয়ে হোক বা অর্থ দিয়ে হোক, যেভাবে হোক আমার উপার্জন থেকে আমি এটা মানে আমি শূন্য ব্যালেন্স। তো আমার 27-28 বছর বয়স চলে, এই পর্যন্ত আমি শূন্য। তো ভাবতেছি আমার তো সব চলেই যাচ্ছে। তো আমি একটা পেজ খুলে রিক্সা থেকে আমি ডিসকাউন্ট দিয়ে সব দিয়ে দিব। এখান থেকে যদি আমার কিছু উপার্জন হয়, কিছু ফলোয়ার্স, আমার যে একটা ভিডিও ভাইরাল হয়, ইনশাল্লাহ আমি একসাথে কিছু বেশি টাকার মুখ দেখবো এবং এটা দিয়ে আমি কিছু সহায়তা কাজ করব। এটা আমার প্রধান উদ্দেশ্যতে আমি কন্টেন্ট ক্রিয়েশনে ঢুকছি। সবচেয়ে বেশি কন্টেন্ট ভিউ হয়েছে কোনটা? আমার সবচেয়ে বেশি কন্টেন্ট ভিউ হয়েছে গিয়া 6000 ভিউ হয়েছে একটি মানবিক কন্টেন্ট। 2জন মানুষকে আমি নিয়ে গেছিলাম গুলিস্তানে, ওনাদেরকে ফ্রিতে নিয়ে গেছিলাম। ওই ভিডিওটাতে মোটামুটি ভালো ভিউ হয়েছে। তখন আমি নতুন অবস্থায়, তো এখন আমার নতুন ডিজিটাল প্রচারণা হচ্ছে, মিডিয়া থেকে আমি মোটামুটি অনেকটা সাপোর্ট পাচ্ছি আপনাদের থেকে। এই সাপোর্টটা একদিন আমাকে উপরে নিয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক শ্রোতাদের জন্য বলবো আমার পেজটা একটা ফলো করে দিবেন, আমার স্বপ্নটা যেন বাস্তব হয়। যে রিক্সাটা আপনি চালান, ওই রিক্সাটার মালিক কি আপনি? জি না, ওই রিক্সাটার মালিক আমি না। ওই রিক্সাটার মালিক হচ্ছে মান্ডা মুরিয়ালি গল্লি আমার গ্যারেজ, জয়নাল আজাহারি ওনার গ্যারেজ মুরিয়ালি গল্লিতে। ওনার রিক্সা পার ডে 400 টাকা আমার জমা দিতে হয়, শুক্রবারে 250 টাকা। তো আপনি পড়াশোনা কতদূর করেছেন এবং কোথায় কোথায় পড়াশোনা করেছেন? আচ্ছা, আসলে আমার কোনো পড়াশোনা হয়নি। কেন হয়নি? আমি ছোট থেকে বলে তো আমার লাইফটা খুব কষ্টের কাছে আমি শেয়ার করে দেই। আমি ছোট থেকে যখন আমার 6 বছর বয়স, আমার আব্বু খুব মারধর করতো আমাকে। উনি আসলে ওনার দোষ দিব না, আমি দোষ দিব সমাজের। জুয়া আমার আব্বু খেলতো। উনি কিন্তু ওনার মারপেট থেকে জুয়া খেলা শিখে আসেনি। হয়তো দুনিয়াতে এসে শিখছে কোনো না কোনো সঙ্গ দোষে নৌকা ভাসে, লোহা ভাসে, যাই হোক। তেমন কিছু তো আমার আব্বু অনেক জুয়া খেলতো। জুয়ান টাইমে আমরা তখন খুব ছোট, আমার বয়স তখন 5 বছর 6 বছর। তখন আমার আব্বু আমাকে নোয়াপুর জামদানি শাড়ির কাজে দিয়ে দিয়েছিল। নোয়াপুর সাদিপুর ইউনিয়ন আন্দারমানি গ্রামে জামদানি শাড়ি, রূপগঞ্জে সাদিপুর আন্দারমানি গ্রামে শুক্কুর আলী নামের এক মহাজনের কাছে আমাকে কাজে দিয়ে দিছে। তখন আমার বয়স 5 বছর থেকে 6 বছর। ওই বয়সে আমি ওখানে কাজ করতে আমার মন চায় না। আমার মন চায় গ্রামে পোলাপানের সাথে খেলতে, দৌড়াইতে, পড়তে। ওই বয়সটা আমি কাজ করতে পারতাম না। তো বাড়িতে যেতাম। কাজ করতেন? ওই শাড়ি বুনতাম, জামদানি শাড়ি। ওটা হচ্ছে গিয়া হাতে বোনা। 1 সপ্তাহ লাগতো, 2জন মিলে একটা শাড়ি তৈরি করতাম। সেটাই যে আপনার রূপসীতে বিক্রি হয়, ভালো দাম এখনো আছে ওটা। জাস্ট আমি ওই কাজ করতাম, আমার কাছে মন লাগতো না। আমি পড়াশোনা করবো, আমি বাড়িতে যেতাম, আমার আব্বু আমাকে থাকতে দিত না। হারদম মারধর করতো, উনি জোরটা খেলতো, ওনার মাথা নষ্ট থাকতো। টাকা হাইরে আসলে সে যা সন্তানের উপরে দেখাইতো উনি। জাস্ট আমি ওনার মায়ের ভয়তে আমি আমার বাড়িঘর ছেড়ে রাস্তা জগৎকে আপন করে নিলাম। যেই জগতে অন্ধকার ছাড়া কিছু নাই, সে জগতে চলে আসলাম। সে জগতে প্রায় আমি 10-12 বছর থাকছি। কোথায়? কমলাপুর স্টেশন থেকে গুলিস্তান, পল্টন, ফকিরাফুল, এইসব সাইডে আমি ঘুরে ঘুরে বড় হয়েছি। আমি বাড়ি থেকে ঠাই পাইনি। আমার আব্বু আমাকে আসলে দেখতে পারতো না। আমার ভাইয়াকেও কামে দিয়ে দিছে সে। আমার ভাইয়াটা একদম মূর্খ, ওর কোনো শিক্ষা যোগ্যতা নাই, আমারও থাকতো না। তো আমি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে গেছিলাম ছোটবেলা।
কত বছর বয়সে ইন্ডিয়া গেছে? আমি ইন্ডিয়াতে গেছিলাম অতি ফার্স্ট 2012-তে। 2012-তে আমার বয়সটা ছিল প্রায় 13-14 কাছাকাছি। হুম। তখন আমি ইন্ডিয়াতে গেছি, যাওয়ার পর আমি ঘুরতে ঘুরতে মানে কিভাবে গেলেন আপনি ইন্ডিয়া? আমি ইন্ডিয়াতে গেছি হিলি বর্ডার দিয়ে। হাঁটতে হাঁটতে? হিলি বর্ডার দিয়ে ওই পারে তখন কোনো তার বেড়া ছিল না, ওই টাইমে ব্ল্যাকই খুব চলতো 12 সালে হুম। হিলি বর্ডারে। হুম। বর্তমানে সেটা নাই, খুব ভালো। ওদের সাথে আমি চলে গেছিলাম ওই পারে, গিয়ে ট্রেন ধরে ঘুরতে ঘুরতে মুম্বাই গিয়ে পড়ছি। মুম্বাই যাওয়ার পরে মুম্বাই মাটুঙ্গা গিয়ে আটকা পড়ছি। মাটুঙ্গা ডেভিডসন চিলড্রেন স্কুল একটা হোম আছে, ওখানে অনাথ বাচ্চাদেরকে নিয়ে খুব শিক্ষা দেয়, হুম। যে শিক্ষাটা আমাদের বাংলাদেশে নাই বললেই চলে। আর ইন্ডিয়াতে আমি আশা করি প্রতিটি জেলাতে আছে। আমি আমাদের দেশের সরকার হোক, যা বড় কিছু হোক, আমি ওনাদেরকে বলবো এরকম একটা কিছু আমাদের দেশের জন্য হয়। রাস্তাঘাটে যারা থাকে, ভাই আমি থাকছি, খুব কষ্ট, এই জগৎটা অন্ধকার, এখান হুম। থেকে সন্ত্রাসী হয়, এখান থেকে চাঁদাবাজ হয়, এখান থেকে ছিনতাইকার হয়, এবং সর্বশেষ এখান থেকে মানে ধ্বংসই হয়। এখান থেকে কেউ ভালো কিছু করতে পারে না। হয়তো রাব্বুল আলামিন আমার অন্য মাটিতে বানাইছে, সেজন্য আমি এখানে থেকেও আমি কোনদিন কারো ক্ষতি করিনি। হুম। আমার সাথে অনেক ছেলেপেলে আছে, হুম। আপনারা চাইলে খবর নিতে পারবেন, ওদের মধ্যে অধিকাংশ মরে গেছে। আমি কোনদিন কারো ক্ষতি করিনি কে, আমি যদ্দূর পারছি মানুষের উপকার করছি, পারলে হেল্প আচ্ছা, করছি। মুম্বাইতে গেলেন। মুম্বাইতে গিয়া ওই হোমে আপনি কি শিখলেন? কি শিখাইলো? ওই হোমে যাওয়ার পরে আমি ভাবলাম আমি তো এখানে চলে ধরা পড়ে আটকা আছি একটি ঘরের ভিতরে বন্দি, অতএব এখানে অনেক বই আছে, হুম। কিন্তু শিক্ষানীয় আমাকে বাংলা কেউ শিখাবে না। এখানে ইংলিশ শিখতে চাইলে যে কেউ শিখাচ্ছে, হুম। বাংলাটা কেউ শিখাচ্ছে না, অতএব ওখানে বাংলা চলে না মুম্বাইতে। হুম। তো আমি ভাবলাম কিন্তু বাংলা না, আমি একটু ইংলিশটাই শিখে নিই, যদি ভবিষ্যতে কামে আসে। আমি বই ধরলাম, দিনে 17-18 ঘন্টা বই পড়তাম। একটা না 2-2.5 বছর পড়ছি, আমার মুখ চলে আসছে, মানে ইংলিশ ভাষাটা যেমন তেমন, রাইটিং এবং স্পেলিং, সেন্টেন্স আর হচ্ছে গিয়া আপনার ভয়েলস আমি ধরে ফেলছি। এখন আমি ইংলিশ পড়তে পারি, লিখতে পারি, ওখান থেকে শিখে আসছি বাংলাদেশে। হুম। 21 সালে আসছি, আসার পরে 26 সালে আমি কন্টেন্ট ক্রিয়েশনে ঢুকছি, যে আমার ভিতর তো প্রতিভা আছে, দেখি আমি আচ্ছা, কিছু তাহলে পারি কিনা। মুম্বাইতে ছিলেন, আপনার তো হিন্দিও জানার কথা। হ্যাঁ, আমি খুব ভালো হিন্দি বলতে পারি। আপনি শুনবেন, আমি জি, দর্শকদের বলেন, বলেন। আমি আমার পেজে একটা ভিডিও আপলোড করছি আজকে দুপুরে। এক হুম। ইন্ডিয়ান দাদি বয়সের এক আন্টিকে নিয়ে, উনি মাদ্রাজের বাড়ি, উনি কমলাপুর ফকিরাপুর থাকে, ওনাকে আমি 17-18 বছর ধরে চিনি। আজকে আমার পেজে ভিডিওটা আপলোড দিছি হিন্দি ভাষায় বলে। হুম। এখন আমি আপনাকে বলি, হিন্দি ভাষা তো আমি খুব সুন্দর জানি। এখন আপনি আমাকে প্রশ্ন করলে আমি বলতে পারবো ইনশাল্লাহ। যে ওই কন্টেন্টের সাবজেক্টটা বলেন ওই হিন্দিতে। কন্টেন্টের সাবজেক্টটা, উনি হচ্ছে গিয়ে রাত্রে 3টা বাজে হুম। আসতেছে ওদিক থেকে, মানে দূর থেকে, আমি দেখে ওনাকে ফলো করে চিনে বলছি। আমি বলছি আরে ওটু ইন্ডিয়ান ওই দাদি বসে, ওনার সাথে একটু কথা বলি। গিয়ে বললাম আপকা क्या प्रॉब्लम है, आप ऐसे क्यों चल रहे हो, आपका पेट सूजा है, आपको क्या कुछ दवाई ववाई चाहिए? তো ও উনি আমাকে বললো যে না আমার কিছু লাগবে না। উনি হিন্দিতে বলছে যে नहीं मुझे कुछ नहीं चाहिए, मैं चल सकता है। किस लिए मालूम नहीं, लेकिन मैंने उसको मदद करने के लिए बहुत बार बोला मैं आपको मदद करता हूँ, आइए ना, कुछ भी देता हूँ, आप कुछ खाएंगे, कुछ पिएंगे, या आपको कुछ लाके दूं, मैं दवाई ववाई दूं, नहीं चाहिए मुझे। वो बोलता है लेकिन मुझे उनको देखकर बहुत तकलीफ होता है, किस लिए? एकला रहने में बहुत तकलीफ है भाई। होगा आपका फैमिली है, आप यहाँ से काम से जाने के बाद आपको बहुत घर में फैमिली मिलता है, उन लोगों के साथ आप बातें करते हो, अच्छा लगता है। जो लोग सिंगल में रहते हैं हमारे इस देश में, रोड पर व कोई पर, वो अकेलापन में बहुत तकलीफ, और मैंने सह चुका। আচ্ছা, তা আপনি মুম্বাইতে ছিলেন দীর্ঘদিন। কত বছর ছিলেন? 4 বছর, 4 ইয়ার্স। 4 বছর ছিলেন। জি, তো মুম্বাই তো একটা পোর্ট সিটি, তার বাইরে হচ্ছে ফিল্ম সিটিও বটে। হ্যাঁ। তো ওখানে তারকাদের সাথে কারোর সাথে আপনার দেখা হয়? হ্যাঁ হয়েছে। কোথায়? আমি বলি, আমি যে হোমটাতে ছিলাম সেটার নাম হচ্ছে মাটুঙ্গা ডেভিডসন চিলড্রেন স্কুল। ওটা গ্রাউন্ডটা অনেক বড়, ভিতরটা। ওখানে প্রতি মাসে 2-3 বার শুটিং আসে। আমি ওখানে জন ইব্রাহিমকে দেখছি, সোনাক্ষী সিনহাকে দেখছি, ঠিক আছে, বরুণ ধাওয়ানকে দেখছি, টাইগার শ্রফকে দেখছি, অনেক কয়েকজনকে দেখছি আমি অভিনেতাকে মুম্বাইতে। এবং আমি টাইগার শ্রফের সাথে, জ্যাকি শ্রফের ছেলে, ওনার সাথে আমি কথা তেমন না, মানে ওনাকে আমার খুব ভালো লাগে। আচ্ছা, হ্যাঁ। কারোর সাথে কথা হয় না? হ্যাঁ, কথা হয়েছে, সোনাক্ষী সিনহা, তারপর হচ্ছে আপনার অজয় দেবগান। কি কথা হয়েছে তাদের এ সাথে? তো আমি বাংলাদেশি, তেমন হিন্দি তখন পারতাম না। যখন শুটিং আসতো আমি দূরে থাকতাম, দূরের থেকে গিয়ে হাই হ্যালো বলতাম, মুঝে হিন্দি नहीं आती है, তো ও বলতে মুঝে বাংলা नहीं आती है, জাস্ট এতটুকুই। এতটুকুই। হ্যাঁ টাইগার শ্রফের সাথে কথা হয়েছে? হ্যাঁ, টাইগার শ্রফের সাথে কথা বলছে। আমি ওনাকে বলছি স্যার मैं आपका बहुत बड़ा फैन हूँ, मेरा घर है बांग्लादेश में। হুম। मुझे इतना केयर नहीं किया, मैं बांग्लादेश का हूँ। उन लोग सेलिब्रिटी है, उनका दिमाग कुछ अलग सा रहता है, হুম। उतना केयर नहीं किया। लेकिन मैं उनकी फिल्में देखता हूँ, उनका जो हीरोपंती मूवी आया मुझे बहुत अच्छा लगा, मैंने देखा। তা শাহরুখ, সালমান এদের সাথে দেখা হয় না? না, এদের সাথে আমার আসলে দেখা হয়নি। আমি যদি বড় হতে পারি ইনশাল্লাহ ওদের সাথে দেখা করবো আজনতকাল। আচ্ছা,
মুম্বাইয়ের সাথে আপনি ঢাকার, মুম্বাইয়েও তো রাস্তাঘাটে এরকম অনেক শিশু, পথ শিশু থাকে, আর ঢাকার শিশু আর মুম্বাইয়ের পথ শিশুদের মধ্যে পার্থক্য কি কি দেখছেন আপনি? অনেকটা পার্থক্য আছে, যেমন বলি তো হাজারো পার্থক্য। মুম্বাইতে যারা পথ শিশু আছে হুম ওদের মধ্যে আমি মনে করি বেশি অর্ধেকই হুম ন্যায়ের পথে থাকে, ওরা খারাপ কাজ করে না। ওরা পথে থাকলেও কি ওদের একটা নির্দিষ্ট স্থান আছে, হুম ওরা রাত্রে বেশিরভাগ পথে ঘুমায় না। হুম ওদের দিনের বেলা পথে থাকে, ঘুরে ঘাড়ে উপার্জন করে, কিন্তু সন্ধ্যার পরে বা রাতের বেলা, যেমন সারাদিন একটা পাখি আদার খেয়ে রাতের বেলা বাসায় চলে যায়, হুম। ওই মুম্বাইতে এরকমটাই, সারাদিন ঘুরে ঘাড়ে রাতে বাসায় চলে যায়। কিন্তু পথ মানে ওদের শিশু, শেল্টার হোম আছে। হ্যাঁ শেল্টার হোম আছে। আর ঢাকার শিশুরা, যা পথ শিশু, তাদের জীবন কেমন? ঢাকার পথ শিশুদের জীবন তো আমার একটা জীবন, হুম। সেম। আমি আমার ভিডিওতে, অনেক জায়গায় ভিডিওতে পোস্ট করছি, কত মানুষ ঘুমাচ্ছে, হুম। ঠিক আছে। আমাদের দেশে আমি বলবো পথ শিশু যারা রাস্তায় থাকে তাদেরও কিছু দোষ আছে। প্রধান হচ্ছে তাদের শরীরে আলসা, ঠিক আছে। ওরা একটা কাজ করবো, 300 টাকা উপার্জন করছে, 300 টাকার নেশার মধ্যে উড়াই দিয়ে খালি পেট নিয়ে ঘুরবে। এটা হচ্ছে আমাদের দেশে পথ শিশু, সবাই না, যারা বড় আছে, ঠিক আছে। আমাদের দেশে যখন ছোট বাচ্চা রাস্তা বাড়ি থেকে কোনো অভিমান করে রাস্তায় চলে আসে, যেরকম আমি আসছিলাম, আমার হাতে গাঁজা ধরিয়ে দেওয়া হয়েছিল। হুম। এরকম অনেক গাদা শিশুকে ধরিয়ে দেয় কারা? ওখানেই থাকে। এখন আপনি কাকে ধরবেন, কে ধরিয়ে দেয়? আমাকে কে ধরে দিছে, আমাকে যে ধরে দিছে তার নাম আমি বলতে চাই না। আসলে আমি তো শিশু ছিলাম, বুঝিনি, আমি এসে ধরে ফেলছি, কিন্তু আমি বুঝের হয়ে আমি এগুলো কেন বাদ দিয়ে কেন দিছি। আপনার গাজা ধরাইলো কেন? ভাই একটা কথা বলবো, কেন ধরাইছে না, আমি নিজে থেকে ধরছি। যখন দেখ শিখ হুম। আপনি একটা জিনিস দেখতেছেন দেখতে দেখতে আপনার এটা কি অভিজ্ঞতা হয়ে যাবে। হুম। এখন সেটা গাঁজা হোক আর যেটা হোক, আপনি যখন ছোট আছেন, ছোটবেলা আপনি যেটা শিখবেন সেটাই আপনি, মানে কি যেটা দেখবেন এটা আপনি শিখতে চাইবেন। এখন সেটা সিগারেট খাচ্ছে, আমি ওইটাই দেখতেছি। হুম। সে গাঁজা খাচ্ছে, আমি ওইটাই দেখতেছি। ওদের পাশে বসছি, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন আমাকে দিয়ে দিছি। আচ্ছা, আপনার কন্টেন্ট ক্রিয়েশনে আসি। আপনি কি কি ধরনের কন্টেন্ট আমার করেন? কন্টেন্ট হচ্ছে মানবিক কন্টেন্ট। আমি রিক্সাওয়ালা, তেমন আমার আদার্স প্ল্যান নাই। তো হুম। আমি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করার পরে 2-3টা পেজ খুলছি। হুম। খোলার পরে আমি 2-3টা পেজই নষ্ট করে ফেলছি। আমি কন্টেন্ট কি নিয়ে করব? রিক্সাওয়ালা একটা, আসলে কি একটা ফোন যে কেউ কিনতে পারে 4-5 হাজার টাকা দিয়ে। একটি পেজ ফেসবুক থেকে অ্যাপ ডাউনলোড করে খুলতে পারে। কিন্তু এখন কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য ভিডিও করতে হয়। হুম। এটা হচ্ছে প্রধান বিষয়। তো আমি ভিডিও কি করব? সেজন্য আমি আমার উপার্জন থেকে রিক্সা ভাড়া ফ্রি রাখছি। সেটা নিয়ে আমি ভিডিও করি। হুম। এটা দিয়ে যে আমি ভাইরাল হতে পারি বা আমার পেজ গ্রো হয় বা বড় হই, তাহলে আমার মনে অনেক ইচ্ছা আছে। আচ্ছা, তো এ পর্যন্ত আপনি তো ইংরেজি বলতে পারেন মোটামুটি। বিদেশীদের সাথে দেখা টাকা হয়? হ্যাঁ, বিদেশীদের সাথে দেখা হইছে। আমার পেজে একটা ভিডিও আপলোড করছি। হুম। আ ভিডিওটা হচ্ছে গিয়ে আপনার গুলিস্তান থেকে একটি আপু, সাউথ কোরিয়ান। উনি রাস্তায় গুলিস্তানে আপনার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের মেইন গেটের সামনে দাঁড়ায় আছে। তো ওখানে অনেক রিক্শাওয়ালারা দাঁড়ায় আছে। আমি দূর থেকে আসলাম। কিরে ওখানে বিদেশী একটা আপু দাঁড়ায় আছে, অনেক রিক্শাওয়ালা দাঁড়ায় আছে। আচ্ছা যাই, ওনার সাথে কোনো মানুষ নাই, গাইড নেই। তো আমি গেলাম। যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম, "আপু হোয়ার আর ইউ গোইং?" তো উনি বলতেছে, উনি আমার লোকেশনটা দেখালো। হাসান মঞ্জিল। "Yeah, I know that place. You can go there." উনি বলল, "Yes, I will go there." তো বলল, "How much you want?" আমি ওনাকে বললাম, "Ma'am, our country's people for 80, others country's people for only 60 because you are our guest." এ কারণে মানে 20 টাকা এক্সট্রা ডিসকাউন্ট দিয়ে দিছি আমি ওনাকে। ঠিক আছে? উনি অনেক ভালো মনের মানুষ। আমাকে গিয়ে 60 টাকার পর 100 টাকা দিছে, স্প্রাইটও দিছে। আমার ভিডিওতে ছাড়া আছে ওটা। আমি দর্শককে বলব দেখতে। আচ্ছা, তো সাউথ কোরিয়ান লেডির সাথে কি কথা হয়েছে? উনি কি ইংরেজি বুঝতেন? হ্যাঁ, উনি ইংরেজি বুঝতেন। সাউথ আচ্ছা। কোরিয়ান লেডি, উনি বলছে ১ম এ আম ইয়া দিয়ে বলছে, আই এম ফ্রম জুলিয়া, আই এম ফ্রম সাউথ কোরিয়া। ভিডিওতে বলছে। খুব ভালো একটা মানুষ, উনিও সরল মনের মানুষ। আমি ওনাকে বলছি, "ম্যাম, ইউ ক্যান গিভ মি ওয়ান কনটেন্ট, ইউ ক্যান গো ফ্রি।" আচ্ছা, ওকে। তো আপনি ভবিষ্যতে কি ধরনের কন্টেন্ট বানাতে চান? কি আমি ধরনের আপনার আগ্রহ? ভবিষ্যতে কনটেন্ট বানাতে চাই ভাই। আমার মনে অনেক এক স্বপ্ন। আমি যে ডিসকাউন্টটা দিয়ে আমার এই অনলাইন জগৎটা শুরু করছি, হুম। সেই অনলাইন জগৎটা শুধু ঢাকায় দিয়ে চালু করছি। হুম। আমার অনেক স্বপ্ন আমি এই ডিসকাউন্টটা 64 জেলায় দিব। কিভাবে দিবেন? 64 জেলায় দিব, এটা আমি পরিকল্পনা করে রাখছি। 64 জেলায় দিতে হলে আমি দিনে 4 থেকে 5 জেলায় ঘুরতে পারবো। আমার একটি গাড়ি লাগবে। এখন সেই গাড়িটা আমি কাউকে বলব না আমাকে বানিয়ে দেন বা টাকা দেন। দর্শকরা যদি আমাকে সাপোর্ট করে, আমি যদি ভাইরাল হতে পারি, তাহলে সেই গাড়িটা আমি প্ল্যান করে রাখছি, আমি বানাবো। বানায় আমি, আমার একটাই প্রধান লক্ষ্য, ওই গাড়ি থেকে আমি ভাড়া নিব। কাদের ভাড়া নিব? যারা হাই সোসাইটি, হুম। যারা হোটেলে গিয়ে ২-৪-৫০০ টাকা টিস্যু মনে করে মেসেরকে দান করে দেয়, তাদের থেকে ২-৪-৫০০ টাকা নিব ভাড়া। আর যারা নিম্নবিত্ত, মধ্যবিত্ত, তাদেরকে বলবো, "ভাই আমার রিক্সায় চড়েন, ভাড়া লাগে না। একটি ফলো করলেই চড়া যায়।" আমি এদেরকে নিয়ে ঘুরবো। আমার এটাই প্রধান স্বপ্ন। আচ্ছা, তো আপনি আপনার পরিবারে কে কে আছেন? আমার পরিবারে বর্তমানে একদম আমি সিঙ্গেল, আমার ওয়াইফ আছে।
আমার ওয়াইফের বাবুর ডেলিভারি ইনশাল্লাহ এই মাসে নয় সামনের মাসে, 2 মাসের ভিতরে হয়ে যাবে। আমি ডাক্তারকে মানা করছি, ছেলে হোক না মেয়ে হোক আমি জানতে চাই না। রাব্বুল আলামিন আমার বানায় আমার মায়ের পেটে দিছে, তো রাব্বুল আলামিন আমার সন্তানকে বানায় আমার ওয়াইফের পেটে দিবে। এখন ছেলে বা মেয়ে আমি জানতে চাই না, রাব্বুল আলামিন যা দিবেন আমি অতি সন্তুষ্ট। আমি ওটাকে আমার কলজের টুকরা মনে করে লালন পালন করব। আমার বাবা হয়তো আমাকে ফেলে দিছে, আমি আমার সন্তানকে ফেলে দিব না। আমার শরীরে লাস্ট বিন্দু রক্ত থাকা অবধি আমি বুকে আগলে রাখবো। ছোট মানুষ দুষ্টুমি করবেই, আমি তখন ছোট ছিলাম, হয়তো আমি একটু দুষ্টুমি বেশি করছি, ঠিক আছে, দুষ্টুমি করছি বিদায় কি আপনি আমাকে পুরা গ্রাম ঘুরে মারবেন? আমি তো ছোট, মন ছিল হরণ তরণ, কি করছি না করছি বুঝি নাই, সেজন্য আমার লাইফটা নষ্ট হয়ে গেছে গা। আমাদের দেশে সামনে যারা আছে মানে যারা আসে মানে দেশ থেকে বা বাপ মার সাথে গুসা করে বা রাগ করে, আমি ওই বাপ মাদেরকে বলবো, ভাই আপনারা সন্তান জন্ম দিছেন, খাওয়াইতে না পারলে এতিমখানায় দিয়ে দেন, মারধর করে রাস্তা জগৎ চিনায়েন না, ধ্বংস ছাড়া কিছু নাই। হাজার হাজার মানুষ রাস্তায় পুরা মরতেছে, কোনো খবরও থাকে না। ভাই আমাদের দেশে একজন পড়ে থাকলে কেউ সহায়তার জন্য আসে না, কেউ নিয়েও আসে না, ঠিক আছে, কিন্তু আমার অর্থ নাই, মন আছে অনেক বড়। দর্শককে বলবো আমাকে একটু সাপোর্ট করবেন। আচ্ছা, যারা পথশিশু আছে এদেরকে পুনর্বাসনের জন্য কি করা যেতে পারে? আপনার আপনার কি মনে হয় যে আমার যাতে প্রমোশন, হ্যাঁ এরা যাতে নষ্ট না হয়, এদেরকে হ্যাঁ, যাতে এটা হচ্ছে খুব সুন্দর একটা কথা বলছেন, হুম, কারণ মানব আমরা মানুষ, যে বড় লোক 10 কোটি টাকা আছে সেও রক্ত মাংস মানুষ, যা রাস্তা থাকে সেও রক্ত মাংস মানুষ। এ কি একটু মেধা আর একটু ব্রেন আলাদা। সে হয়তো রাস্তায় আইসা মনে করতেছে আমার তো কিছুই নাই, তোর আমি নেশা খাই মরে যাই, এটা ভাবতেছে। হুম। অনেক লোক ভাবতেছে এই জন্য যা উপার্জন করতেছে তা দিয়ে নেশা খাচ্ছে, মানুষ থেকে মেয়েরাই না নেশা খাচ্ছে আমাদের দেশে। আচ্ছা, আপনি 500 টাকা কাজ করলেন এত কষ্ট করে, আমি কিছু রিক্সার গ্যারেজে ড্রাইভারের উদ্দেশ্যে বলি, আপনি এত কষ্ট করে কামাই করলেন 600 টাকা, আপনার সন্তানকে অনাহার রাখছেন, আপনার ওয়াইফকে অনাহার রাখছেন, আপনি এক পুরি পাউডার হেরোইন 600 টাকা কিনে খাচ্ছেন, অথচ 200 টাকার জন্য আপনার ফ্যামিলি না খায় আছে। আমি এরকম অনেক ফ্যামিলি দেখতেছি। আমি আমাদের দেশের সকল মানে বড় কর্মকর্তাদেরকে বলবো, আমাদের দেশ আগে বাড়বে সর্বপ্রথম মাদক আর হচ্ছে গিয়া রোড গার্ডে যারা থাকে, ঠিক আছে, এই সব বিষয়ে যেন আমরা ধ্যান দিই। মাদকটা সবচেয়ে বেশি, মাদক খাওয়ার পরে মানুষের ব্রেন অটোমেটিক নষ্ট হয়ে যায়, মা না বাবা দেখার টাইম নাই, নগদে হিট করে দেয়। আচ্ছা, আমাদের দেশের সরকার বা সেনাবাহিনী বা পুলিশ ফোর্স, ওনারা যদি চায়, মাদক তো দূর থাক, একটি গাজার কলি তো দূর থাক, কিছুই এই দেশটার ভিতরে চলবে না। যদি কিভাবে সম্ভব সেটা? সরকার চায় সবই সম্ভব। আমরা সবাই একজুটটা হতে হবে, এভাবে তো চলবে না। আজকে আমরা দুনিয়াতে আসছি, কয়দিন থাকবো ভাই দুনিয়াতে, কয়দিন এই দুনিয়াতে থাকবো? যতদিন বেঁচে থাকবো 50-60 বছর, হয়তো আজ বাদে কাল মরে যাব। মরে যাওয়ার পর আমাদের স্থায়ী ঠিকানা হবে কোথায়? কবরে। মাটি বলে আমি ধনী গরিব চিনি না, আমি ইমান আর আমল চিনি। অতএব আসুন আমরা সবাই ভালো কাজ করি। আমার একটাই কথা, আর কোনো কথা নাই। আমার জীবনে আমি অনেক কষ্ট করছি, আমি অন্য কারোর কষ্ট দেখলে আমার নিজে থেকে অনেক বেশি কষ্ট লাগে। সেজন্য আমি মানবিক কিছু করার চেষ্টা করতেছি, এবং কি আমি যদ্দূর পারবো আমার থেকে শিক্ষণীয় কিছু দিব আচ্ছা, ভিডিওতে। আপনি তো ইন্ডিয়াতে গেলেন, অবৈধভাবে গেছেন আপনি। হ্যাঁ, অবৈধভাবে গেছি আমি। ফিরছেন কিভাবে তাই? ফিরছি হচ্ছে কিভাবে আমি বলতেছি, আমাদের বাংলাদেশ থেকে আমি যেভাবে ইন্ডিয়াতে অবৈধভাবে গেছি, যাওয়ার পরে ওই দেশের এনজিও একটা লোক আছে চাইল্যান্ড বলে, ওই চাইল্যান্ড আমার ঠিকানা ফুল নোট করছে, নোট করে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের মাধ্যমে আমার ওই কাগজগুলো বাংলাদেশে পাঠাইছে চাইল্যান্ডের মাঝে। হুম, চাইল্যান্ডের লোক আমার সেই কাগজগুলো নিয়ে ঠিকানা দেখে আমার বাবার কাছে গেছে হুম। যে এটা কি আপনার ছেলে? উনি যদি বলে হ্যাঁ এটা আমার ছেলে, ওর জন্ম নিবন্ধন আছে, ঠিক আছে, জন্ম নিবন্ধন চ্যানেলের লোক নিবে, আর বাবা মায়ের একটা সাইন নিবে, জাস্ট আর কিচ্ছুই না। সাইনটা নিয়ে ডেপুটি হাই কমিশনার থেকে বাংলাদেশ, ডেপুটি হাই কমিশনার থেকে একটা সাইন দিয়ে দিবে যে হ্যাঁ এই শিশুটা আমাদের দেশের, হয়তো ভুল করে ওই পারে চলে গেছে, একে আমাদের দেশে ফেরানোর ব্যবস্থা করে দিন। তো দুই দেশের সরকারের মধ্যে ডেপুটি হাই কমিশনার থেকে একটি ডেট ফিক্সড করা হয় বর্ডারের মধ্যে। সেই ডেট অনুযায়ী ওই দেশ থেকে বাচ্চাদেরকে বাংলাদেশে পার করে দেয়, যাদের 18 আন্ডার, আর যাদের 18+ তাদেরকে সরাসরি জেলখানায় দেয়। জেলখানায় একটা সাজা হয়, সাজার পরে বাংলাদেশে ছেড়ে দেয়। আচ্ছা, তো কি পরিমাণ বাংলাদেশি ওইদিকে আহা! আছে? অনেক, অনেক অপরন্ত। আমি যে হোমটাতে ছিলাম, হুম। ওইখানে একটা হোম আছে পাশে, বাংলাদেশি বেশি। আমি যেটাতে ছিলাম ওতে ছেলে খুব কম, কিন্তু মেয়ে পাওয়া যায় খুব বেশি। মেয়ে কেন? মেয়েরা কেন? মেয়েরা কেন? এইটা হলো বড় প্রশ্ন। আমাদের হুম, দেশ তো লুবি। হুম, ঠিক আছে? আমাদের দেশ কেমন লুবি? আমি নিজে হিলি বর্ডার নিজে দেখা। একটা মেয়ের সাথে প্রেম করে মানে আ স্টুডেন্ট লাইফে প্রেম করছে। প্রেম করে মেয়েকে ফুসলাই না শুয়ে একটা মাইরা পাচার করে দিছে ওই দেশে। এখন ওই মেয়েটার ২০-৩০ হাজার, ৫০,০০০ টাকার জন্য আপনি যে মেয়েটাকে পাচার করে দিলেন, ওর ভবিষ্যৎটা শেষ।
আপনি কত বড় একটা পাপ করছেন জানেন? এটা এখনো হয়। এইভাবে মেয়েরা যেগুলো হোটেলে রেট পরে ধরা খায়, ওই মেয়েদেরকে অনাথ আশ্রমে পাঠিয়ে দেয়। আমি অনেক মেয়ে পাইছি এমনের। আবার অনেক মেয়ে পাইছি স্বামী, স্ত্রী বা পালিয়ে চলে গেছে। ছেলেকে একখানে রাখছে, মেয়েকে একখানে রাখছে। এরকমও আছে, আমি দেখছি। আমি ইন্ডিয়াতে আসছি 2021 সালে। হুম। তারপর তো আমার আর আইডিয়া নাই। হুম। করোনার পরে আমার আম্মু মারা গেছে, করোনার সময় নিজে বিষ খেয়ে মারা গেছে আমার আম্মু। এখন অনেক মেয়ে কি পাচার হয় ইন্ডিয়াতে? এখন তা বলতে পারবো, কিন্তু আগে ছিল অনেক বেশি। কিরকম ওই মেয়েদেরকে কি কাজে কেন পাচার করা হয়? পাচার করা হয় কি কারণে এটা তো জানা কথাই। মেয়েদেরকে কেন পাচার করে? মেয়েদেরকে পাচার করার একটাই উদ্দেশ্য। হুম। ওদেরকে মানে ব্যবসা করার জন্য পাচার করে ব্যবসা দেয়। করার জন্য। এরকম আমাদের বাংলাদেশ থেকে অনেক দরিদ্র পরিবার আছে। হুম। ঠিক আছে? বলে আপনার মেয়েকে এরকম বলে, দরিদ্র পরিবার থেকে বাবা-মা থাকে না খায়া। হুম। কি করবে? মেয়ে সন্তান। বিয়ে দিতে হবে, কত টাকা খরচ। চিন্তা করে দিয়ে দেয়। হুম। ওখানে গিয়ে টাকা কাম করে দিব। কিন্তু মেয়ে গিয়ে কি করতেছে? সেটা তো বাবা-মা জানে না। সেটা আমি জানি। আমি ঘুরছি, আমি দেখছি। আমি শুধু ইন্ডিয়াতে ১ জেলা না। আমি প্রায় ইন্ডিয়াতে ২৩ টা জেলায় ঘুরছি। হুম। ১ দিন আর ২ দিন না। প্রায় ৪ বছর ছিলাম। তার হুম। মধ্যে আমি ১.৫ বছর খালি ঘুরছি। হুম। আর সারা বাংলাদেশ আমাদের বাংলাদেশ একটা ভাষা। আপনার কক্সবাজারের চিটাঙ্গা টেকনাফে ভাষা। আমাদের ঢাকায়রা বলতে পারে না। খুব কষ্ট হয়। হুম। লেকিন আই হত্যারি। আইনডিলা গুজ্জি দে। বুঝছেন না? ইন টেন্নাফ, কক্সবাজার, সিলেট। আর লাইফত আই ১২ বছর আই গুজ্জি। ইয়ত্তে ইনি কুজ্জি দেয়। লেকিন আমার লাইফে আমি অনেক কষ্ট পাইছি। ঠিক আছে? আর কষ্টের মূল্য না খাওয়ার যন্ত্রণা আমার পেটে এখনো উঠে নাই, দেখাইতে পারতেছি না, লজ্জা লাগে। হুম। পেট আমার এটা এখনো ভিতরে। হুম। আমার ৩ মাস ধরে না আছে ঘুম, না আছে খাওয়া-দাওয়া, না আছে কোনো কিছু। শুধু কনটেন্ট ক্রিয়েশন থেকে আমি কখন সাকসেস হবো? আমার একটা আপনার নেশা। পেজ কি মনিটাইজেশন হয়েছে? সেটআপ আসেনি। মনিটাইজেশন ইয়ার্নিং ইওর পেজ ইস আর্নিং মানি। এরকম একটা মানে মনিটাইজেশন এরকম একটা সেটআপ আসছে। প্রাথমিক ধাপ। হ্যাঁ, প্রাথমিক ধাপ। হুম। কিন্তু পে আউট সেটআপ বা কনটেন্ট মনিটাইজেশন সেটআপ এরকম আসেনি। আচ্ছা, শীঘ্রই আসবে, আমরা সে আশা করছি। আপনি ইনশাআল্লাহ। যদি আর কিছু বলতে চান, না হলে আমরা শেষ করব আলাপ। ইনশাআল্লাহ শেষ করতে পারেন। আমার লাইফে অনেক ইতিহাস আছে দর্শক। আমার কথা যদি ভালো লাগে, আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। যেগুলা ফার্স্ট করে ফেলছি, সেগুলা বাদ। এখন ভবিষ্যৎ কিভাবে করব আচ্ছা, আপনার সেটাই চাই। পেজের নাম কি এবং আপনার চ্যানেলের নাম কি? আমার পেজের নাম হচ্ছে এমডি হুমায়ুন পেজ। এমডি হুমায়ুন সার্চ করে পেজ। এমডি HUMAYAN হুম। হুমায়ুন হুম। সার্চ করে পেজ। হুম। অতি ফার্স্টে আমি। এই নামে প্রফেশনাল আইডি আমার একটাই, ফেসবুক অর্গানিকে। হুম। বাংলাদেশের মধ্যে আমি এটা দেখছি। হুম। ইউটিউব চ্যানেল নাই? ইউটিউব চ্যানেল নাই, টিকটক নাই। তবে ইচ্ছা আছে যদি সফল হতে পারি, ইনস্টাগ্রাম খুলবো ইনশাআল্লাহ। ধন্যবাদ মোহাম্মদ হুমায়ুন কবির। আপনার সাফল্য কামনা করছি। আপনি কনটেন্ট ক্রিয়েটর হিসাবেও সাকসেস হন এবং আর্নিং শুরু করেন। শীঘ্রই শুরু করবেন এবং আপনি যে বাবা হতে যাচ্ছেন, শীঘ্রই আপনি একটি সুন্দর ফুটফুটে বাচ্চার বাবা হন এবং ইনশাআল্লাহ, আপনার ইনশাআল্লাহ, জীবনটা আনন্দে ভরে উঠুক, সে ইনশাআল্লাহ, আশা করছি। ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম রিক্সা চালক এবং কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ হুমায়ুনের সাথে। তার জীবনের বিচিত্র অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। দেশে এবং আমাদের প্রতিবেশী দেশ যে ভারতের বিভিন্ন শহরে তার নানা রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে তার জীবন পার হয়েছে। সে বড় হয়েছে ফুটপাতে, বা ঢাকার ফুটপাতে বড় হয়েছে অন্য অনেক অনাথ শিশুদের সাথে, এবং মুম্বাইতেও সে একটা শেল্টার হোমে প্রায় ৪ বছর ছিল, সেখানে মাটুঙ্গা লেখাপড়া ডেভিডসন করেছে। চিলড্রেন স্কুল। তো তার জীবন থেকে আসলে সে একজন হয়তো তেমন বেশি পড়ালেখা করার সুযোগ পায়নি এবং রিক্সা চালক হিসাবে তার জীবন নির্বাহ করছে, কিন্তু তার জীবনের অভিজ্ঞতা কিন্তু কম নয়। তার এই অভিজ্ঞতার সমৃদ্ধি থেকেই তার কন্টেন্টের ভিতরে এটার ছাপ পাওয়া যায়। আমরা আশা করছি যে আপনারাও এমডি হুমায়ুনের পেজ ফলো করে তাকে সহযোগিতা করবেন। আজকে এ পর্যন্তই শেষ করতে চাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন আশা করছি।